পৃথিবীর বুকে ট্রোলরা আবার ফিরে এসেছে, যারা কিনা মাটি আর পাথর দিয়ে তৈরি। তারা ফিরে এসেছে কারণ তাদের পূর্বপুরুষদেরকে মানুষ মেরে ফেলেছিল আর প্রতিশোধ নেওয়ার জন্য কয়েক হাজার বছর ধরে অপেক্ষা করছিল। কিন্তু দেখা যায় তাদেরকে মানুষ থামানোর জন্য অন্য একটা ট্রোলকে হায়ার করে। আসলে এই ট্রোলটি ছিল খুবই ভালো একটি ট্রোল, কিন্তু তারপরেও সে কোনো মতে তাদের সঙ্গে পেরে উঠছিল না। আর এভাবেই তারা খুঁজে পায় ট্রোলদের আদি আস্তানা। সেই সঙ্গে পেয়ে যায় তাকে মারার জন্য এক প্রকার পবিত্র পানি। এখন দেখার বিষয় হচ্ছে মানুষ কি তার সঙ্গে আদৌ পেরে উঠছিল। চলো বন্ধুরা, শুরু করা যাক এমন একটি রোমাঞ্চকর মুভির কাহিনী। মুভি শুরুতেই দেখা যায় একজন ব্যক্তি একটি গল্প বলছে, যেখানে বলা হচ্ছে ট্রোলরা মাটি ও পাথর দিয়ে তৈরি। তাদের হাড় বরফের মতো শীতল এবং তাদের একটি হৃদয় তুষারে ঘেরা থাকে। এরপর লোকটি ট্রোলদের ইতিহাস বলতে শুরু করে যে কিভাবে আগের দিনে ট্রোল ও মানুষেরা একসঙ্গে মিলেমিশে বসবাস করত। কিন্তু একসময় যখন নরওয়েতে খ্রিস্টানরা আসে, তখন তারা সেখানকার লোকদেরকে ধর্মান্তরিত করতে শুরু করে দেয়। এই কাজের জন্য তারা ওলাফ অব দ্য হোল নামের একজন রাজাকে বেছে নেয়। এরপর থেকে সেই খ্রিস্টানরা সংঘবদ্ধ হয়ে সেখানকার ট্রোলদের শিকার করতে শুরু করে। তারা ট্রোলদের জোর করে সূর্যের আলোতে নিয়ে আসতো, কারণ ট্রোলরা সূর্যের আলোতে বাঁচতে পারত না। তারা সঙ্গে সঙ্গে পাথরে পরিণত হয়ে যেত। আরও জানা যায় খ্রিস্টানরা ট্রোল শিকারের আগে 4 ঘন্টা জোরে জোরে বাজাতো, যার কারণে ট্রোলরা সেই ঘন্টার আওয়াজকে মৃত্যুর ভয় হিসেবে দেখতে শুরু করে। খ্রিস্টানরা খুব অল্প সময়ের মধ্যে সেখানকার সব ট্রোলদেরকে প্রায় শেষ করে দিয়েছিল, যার ফলে ট্রোলরা খ্রিস্টানদেরকে ভয় পেতে শুরু করে। এইভাবে ট্রোলদের যুগ শেষ হয়ে যায়। এই ঘটনাগুলো লোকটি তার ছোট্ট মেয়েটিকে গল্পের মতো করে শোনাচ্ছিল। আর সেই ছোট্ট মেয়েটির নাম ছিল নোরা হিটম্যান, যে আগের ট্রোল মুভির মূল চরিত্রে ছিল। এখান থেকে বোঝা যায় এটা ছিল নোরার অতীতের একটি ঘটনা, যখন তার বাবা তাকে ট্রোলদের সম্পর্কে বলছিল। এরপর দেখা যায় নোরার মা অসুস্থ হতে শুরু করেছে। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে 30 বছর পরের দৃশ্য দেখা যায়, অর্থাৎ বর্তমান সময়। নোরা এখন অটোহোম্যান নামের একটি শহরে একা একা থাকছিল। এরপর আন্দ্রে নামের একজন নোরার সঙ্গে দেখা করার জন্য তার চেম্বারে আসে। আন্দ্রে নোরাকে জানায় সে আবার সরকারের সঙ্গে কাজ করা শুরু করেছে এবং সেখানে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী এসেছে, যারা আগের চেয়ে অনেক ভালো ছিল। আন্দ্রে নোরাকে জানায় একটি গুরুত্বপূর্ণ কাজে নোরা সাহায্যের প্রয়োজন। তবে নোরা জানায় সরকারের সব লোকজন একই রকমের, তারা কেউই ভালো না, তাই সে আন্দ্রেকে সাহায্য করতে পারবে না। তখনই আন্দ্রে নোরাকে ঘুরিয়ে বলে যে তাদের হেফাজতে একটি ট্রোল রয়েছে। ট্রোল শব্দটি শোনা মাত্রই নোরা সাহায্যের জন্য রাজি হয়ে যায়। এই পর্যায়ে দেখা যায় নোরার কাছে একটি পাথর রয়েছে, যা আগের মুভির ট্রোলের শরীরের একটি অংশ। ট্রোলটি পাথরে রূপান্তরিত হওয়ার সময় নোরা তার শরীরের একটি অংশ নিজের কাছে রেখেছিল। নোরার টেবিলে কিছু অদ্ভুত বই দেখা যায়, যেখানে টেকিং নো ট্রি, টেকিং নো অ্যানিমাল, অন দ্য টেল অফ সেন্ট অলিভ টম্ব। এমনকি আন্দ্রে নিজের লেখা জিন নামের একটি বইও দেখতে পায়। নিজের লেখা বইটি সেখানে দেখে আন্দ্রে খুব খুশি হয়ে যায়। নোরা জানায় তার বইটি সে এখনো পড়ে দেখেনি। এরপর আন্দ্রে সেখানে কিছু পোস্টার ও কাগজের ছবি দেখতে পায়, যেখানে আগের মুভির ট্রোলকে জাগানোর জন্য সবাই নোরাকে দায়ী করছিল। এখানে আরও জানা যায় নোরার মা বহু বছর আগে কোন এক জটিল রোগের কারণে মারা গিয়েছিল। এরপর আন্দ্রে নোরাকে নিয়ে একটি হেলিকপ্টারে করে একটি সরকারি স্থাপনা বিমুখ পাওয়ার স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছানোর পর নোরার সঙ্গে প্রফেসর ভ্যাঞ্জেল এবং প্রফেসর মোলার দেখা করে। তারা নোরাকে জানায় এখানকার কিছু লোক ট্রোলদের ব্যাপারে অনেক আগে থেকেই জানত। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই ভিমুখ ফ্যাসিলিটিতে অনেক কিছুই ঘটেছিল, যার ফলে হিরোস অফ টেলমার্ক নামটি প্রকাশিত হয়। এখানে উল্লেখ্য বিষয় হলো এই হিরোস অফ টেলমার্ক হলো সেই নরওয়েজিয়ান কমান্ডার, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সরকারের পারমাণবিক বোমা আটকানোর জন্য এই বিমুখ ফ্যাসিলিটিতে থাকা হেভি ওয়াটার প্ল্যানের মধ্যে একটি ভয়ানক অপারেশন চালিয়েছিল। তারা প্রচণ্ড বরফ ও পাহাড়ের নিচে থাকা তাপমাত্রার মধ্যে সেই মিশনটি চালায় এবং সব বাধা উপেক্ষা করে প্ল্যান্টে প্রবেশ করে। এক্সপ্লোসিভ লাগিয়ে হেভি ওয়াটার উৎপাদন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। সেই মিশনটি নাৎসি বাহিনী নিউট্রন বোমা বানানোর সব পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছিল। প্রফেসর মোলার নোরাকে জানায় তাদের সেই মিশনটি আসলে হেভি ওয়াটার ধ্বংসের জন্য ছিল না, আসলে ট্রোলদের সাথে সেই মিশনটি ওতপ্রোতভাবে জড়িত ছিল। এরপর সামনে গেলে দেখা যায় এই বিমুখ ফ্যাসিলিটিতে একটি বিশাল আকারের ট্রোলকে আটকে রাখা হয়েছে, যা জীবিত থাকলেও ইনঅ্যাক্টিভ অবস্থায় দাঁড়িয়েছিল। ট্রোলটি সেখানে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, কিন্তু তার শরীর থেকে পালস অনুভব করা যাচ্ছিল। এর ভিত্তিতে সবাই মনে করে যে সেই ট্রোলের শরীরের মধ্যে একটা হার্ট রয়েছে। সেখানকার গবেষকরা এই ট্রোলটির নাম দিয়েছিল ইউটুন। নোরা সেখানে গিয়ে দেখে গবেষকরা ইউটুনের উপর পরীক্ষা নিরীক্ষা করছে, তবে নিজেদের সুরক্ষার জন্য ইউটুনের চারপাশে ইউভি লাইট তাক করে রেখেছিল, যাতে ট্রোলটি যদি কোনোভাবে সক্রিয় হয়ে যায় তাহলে সেই আলোর সাহায্যে ট্রোলটি দ্রুত পাথরে পরিণত হয়ে যাবে। এরপর সেখানে প্রফেসর রাডানি এসে নোরার সঙ্গে দেখা করে। এই রাডানি পুরো প্রকল্পটি পরিচালনা করছিল। সে নোরাকে সেখানে দেখে খুশি হয়ে যায়। তবে এটাও জানা যায় যে কিছু বছর ধরে টানা গবেষণা করলেও রাডানি ও তার দল এখনও কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। আর এখন কিছুদিনের মধ্যে যদি তারা এই প্রকল্প থেকে কোনো আবিষ্কার করতে না পারে, তাহলে আবার সরকার থেকে এই প্রকল্পের জন্য অর্থায়ন বন্ধ করে দেওয়া হবে। এই প্রকল্পটি বাঁচানোর জন্য আন্দ্রে নোরাকে আনতে পাঠিয়েছিল, কারণ সবাই ভালো করেই জানত ট্রোলদের ব্যাপারে নোরা অনেক ভালো করে জানে। এরপর নোরা শিগগিরের সঙ্গে দেখা করে। নোরা জানতে পারে সে সেখানে নিরাপত্তার দায়িত্ব
দায়িত্বে আছে এবং সে এখন অন্তঃসত্ত্বা এবং আন্দ্রের বাচ্চার মা হতে চলেছে। এখানে নোরা ট্রোলদের বিষয়ে অনেক তথ্য দেখতে পায়, এমনকি একটি আসল চিঠির সেরা অংশ সেখানে দেখতে পায়। সেই চিঠিতে লেখা ছিল কিং ওলাফ দ্য হোল ট্রোলস ল। সেই চিঠিটা পড়ে সবাই এটা বুঝতে পারছিল যে সেই কিং ওলাফ এখান থেকে সব ট্রোলদেরকে তাড়ানোর জন্য আইন করেছিল। এরপর নোরা ওয়াশরুমের কথা বলে লুকিয়ে সেই ইউট্রন ট্রোলের কাছে চলে আসে। সে সেখানকার একটি লিফটের সাহায্যে উপরে উঠে সরাসরি সেই ট্রোলটির কাছে পৌঁছে যায় এবং ভিন্ন ধরনের কোনো একটা মিউজিক গুনগুন করে গাইতে থাকে আর তার মুখে হাত দেয়। অদ্ভুতভাবে দেখা যায় সেই মিউজিকের একটি শব্দেই ট্রোলটি জেগে উঠেছে। এখান থেকে বোঝা যায় নোরার একটি অদ্ভুত ক্ষমতা ছিল, যার ফলে সে ট্রোলদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারছিল। সেখানে থাকা সবাই এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং সেখানকার প্রফেসর অর্ডার করে দ্রুত ইভিলেট জ্বালিয়ে দেওয়ার জন্য, যাতে করে সে পাথরে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু দেখা যায় যখনই গার্ডার লাইট জ্বালাতে যাবে সেই সময় রাডানে ইচ্ছে করে কন্ট্রোল প্যানেলের উপর কফি ঢেলে দেয়, যার ফলে সেখানে শর্ট সার্কিট হয়ে যায়। এতে করে ইভি লাইটগুলো আর কাজ করে না। অন্যদিকে ট্রোলটি এর মধ্যে নিজের বাঁধন খুলে ফেলে এবং সবকিছু লন্ডভন্ড করতে শুরু করে। নোরা পালাতে গেলে ট্রোলটি সেই লাইট ভেঙে ফেলে, তবুও কোনোভাবে নোরা সেখান থেকে বেঁচে যায়। কিন্তু এদিকে প্রফেসর ভ্যাঞ্জেল সেখানে পড়ে গেলে ট্রোলটি এসে প্রফেসরের উপর পা দিয়ে সেখানে মেরে ফেলে। এরপর ট্রোলটি সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে প্রফেসর মোলারকে দেখা যায় সেই সুযোগটা নিয়ে সেই ট্রোলের শরীরে একটি পাথর চুরি করে নেয়, যা কিনা পরীক্ষার জন্য সেখানে রাখা ছিল আর এটা ভবিষ্যতে কোনো বড় ঘটনার মুখোমুখি করবে। এদিকে নোরা, আন্দ্রে, রাডানি ও সে গিয়ে এয়ারফোর্স বেসের দিকে ছুটে যায়। সেখানে গেলে ক্রিসের সাথে তাদের দেখা হয় এবং ক্রিস এখন ক্যাপ্টেন থেকে মেজর হয়ে গিয়েছিল। আগের মুভিতে সবাই একসাথে একটি মিশন সম্পন্ন করেছিল, আর আগের মুভিটা যারা দেখেননি তারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। যাই হোক, এরপর সবাই সেখান থেকে একটি রুমে চলে আসে এবং একটা মিটিং করতে থাকে। পুরো ঘটনা জানার পর সেখানে প্রধানমন্ত্রী এসে পৌঁছায়, কিন্তু সেখানে সরাসরি সবাইকে জানান যে আগের মতো আর কোনো ভুল তিনি দেখতে চান না, এবার সরাসরি ট্রোলটিকে মৃত দেখতে চান। এই কথা বলার কারণ হলো আগেরবার তারা নোরার কথা মতো চার্চের বেল ব্যবহার করেছিল ট্রোলটিকে ধরার জন্য, যার কারণে সেই সময় অনেক মানুষ মারা গিয়েছিল। এমনকি সেই দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর ভাইও মারা গিয়েছিল। তবুও নোরা এবারও ট্রোলটিকে না মেরে তাকে দূরে পাঠানোর কথা বলে, কিন্তু এবার কেউ তার কোনো কথায় একমত ছিল না। সবাই চিন্তায় পড়ে যায় যে কিভাবে একে মারা যায়। এরপর ক্রিস তাদের জানায় তাদের কাছে দুইটা বিশেষ হেলিকপ্টার রয়েছে এবং সেই হেলিকপ্টারগুলোতে দুটি ইউভিলেট লাগানো আছে। কোনোভাবে এই আলো ট্রোলের উপরে ফেলতে পারলে ট্রোলটি পাথরে পরিণত হয়ে যাবে। এটা শুনে নোরা বেশ ঘাবড়ে যায় এবং রাডানিকে বলে, আমার মনে হয় তুমিও ট্রোলটিকে বাঁচাতে চাইছো। এতে রাডানি বলে, তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে এবার এই বিশাল ট্রোলটিকে মরতে দেখা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই। এরপর নোরা রাডানির সাথে কেস নামের 4 তলার একটি বিল্ডিং এর উপর চলে আসে। সেই বিল্ডিং এর মাঝে এমন একটি আলো রয়েছে যা একেবারে ইউভি লাইটের মতো দেখাচ্ছিল। এখানে জানা যায় এই আলোগুলো ইন্টেলিজেন্স ফোর্স ডিজাইন করেছিল, কারণ যাতে এখানে জেনারেল ঢুকতে না পারে। নোরাও রাডানিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, তবে তাদের এই মিশন এবার ক্রিস লিড করবে। তাদের সাথে ক্রিসের বন্ধু আমিরও তাকে সাহায্য করবে। সে অন্য একটি হেলিকপ্টার চালিয়ে ট্রোলকে মারার চেষ্টা করবে। এটা শুনে নোরা ক্রিসকে অনেক অনুরোধ করে তার সাথে ওই হেলিকপ্টারে যাওয়ার জন্য বলতে থাকে। ক্রিসও শেষমেশ রাজি হয়ে যায়। এখানে আন্দ্রে ও রাডানি নোরার সঙ্গে চলে যায় হেলিকপ্টারে করে, কিন্তু এখানে দেখা যায় শিগি অন্তঃসত্ত্বা থাকার কারণে সে আর যেতে পারে না। এরপর আন্দ্রে যখন শিগিকে বিদায় জানাতে আসে তখন শিগি তাকে বলে, আমায় কথা দিয়ে যাও যে তুমি সুস্থভাবে আমার কাছে ফিরে আসবে। যদিও আন্দ্রে কথা দিয়ে যায়, কিন্তু তার ভাগ্যে কি হবে সেটা পরে জানা যাবে। যার সময় ক্রিসের মুখের অভিব্যক্তি থেকে বোঝা যাচ্ছিল যে সে রাডানের প্রতি আকৃষ্ট হচ্ছিল। অন্যদিকে সেই ইউট্রন ট্রোলকে দেখা যায় সে ওখান থেকে পালিয়ে এমন একটি জায়গায় এসে পড়ে যে জায়গায় অনেক মানুষ ক্যাম্পিং করছিল। পাশে একটি নাইট ক্লাবও দেখা যায় যেখানে অনেক মানুষ পার্টি করছিল। এরই মধ্যে দেখা যায় ওই আওয়াজে বিরক্ত হয়ে ট্রোলটি সেই বিল্ডিং এর ছাদ হাত দিয়ে উপড়ে ফেলে এবং সেখানে থাকা কিছু লোককে আঘাত করে ফেলে। এরই মধ্যে সেখানে ক্রিস ও আমির তাদের হেলিকপ্টার নিয়ে চলে আসে। ট্রোলের চারপাশে এসে হেলিকপ্টারে করে ইভিলেট তার দিকে ফেলতে শুরু করে। এই আলোর কারণে ট্রোলের শরীর জ্বলতে শুরু করে, কিন্তু দেখা যায় সেই ট্রোলটি পাশে থাকা বৈদ্যুতিক পোলগুলো ছেড়ে হেলিকপ্টারের উপরে ছুঁড়ে মারতে থাকে। এতে করে আমিরের হেলিকপ্টারটি সেখানে বিধ্বস্ত হয়ে যায়। মৃত্যুর আগে আমির ক্রিসকে বলে, তোমার সাথে কাজ করা আমার সৌভাগ্য ছিল বন্ধু। এরপর আমির কালিমা পড়তে পড়তে ঘটনাস্থলেই মারা যায়। এইসব দেখে সেই ট্রোলটি জোরে জোরে গর্জন করে সেখান থেকে পালাতে থাকে আর নিজের প্রিয় বন্ধুর মৃত্যু ক্রিসকে ভীষণ হতাশ করে দেয়, কারণ সে মনস্থির করছিল যে এবার সে কোনো আপনজনকে আর মরতে দেবে না। আগেরবারও ক্রিসের সাথে আসা নোরার বাবা ট্রোলের হাতে মারা গিয়েছিল। এইসব নিয়ে ক্রিস ভীষণ অনুশোচনা করতে থাকে। নোরা জানা ইউট্রন ট্রোলটি অন্যান্য ট্রোলের থেকে অনেক বেশি আক্রমণাত্মক। নোরা আরও জানায় সাধারণ ট্রোলরা এত আক্রমণাত্মক কখনোই হয় না। নোরা বলে ট্রোলের এমন আচরণের কারণ জানতে হলে আবার নোরাকে ওই ইউট্রন ট্রোলের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু রাডানি বলে আমরা কি করে ট্রোলের সঙ্গে কথা বলবো। নোরা তখন সবাইকে জানায় সে এমন একজনকে চেনে যে ট্রোলের ভাষা বোঝে এবং তাদের সঙ্গে কথাও বলতে পারে। এরপর সেই মতো নোরা, রাডানি, ক্রিস ও আন্দ্রেকে নিয়ে একটি রেস্ট্রিক্টেড মিলিটারি এরিয়ায় চলে আসে। এরপর সেখানে থাকা একটি গুহায় চলে আসে। সেই গুহাতে এমন একজন রয়েছে যে কিনা ওই ট্রোলদের সঙ্গে কথা বলতে পারে। এখানেই জানা যায় এই গুহার মধ্যে
একজন ট্রোল রয়েছে এবং নোরা এত বছর ধরে তাকে লুকিয়ে রেখেছিল। সে ওই ট্রোলটার সঙ্গে এতদিন ধরে যোগাযোগ করে আসছিল। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ক্রিস জানায় এখানে তো অনেকবার আর্মিরা খুঁজতে এসেছিল, কিন্তু তারা তো কোনোবারই এখানে কোনো ট্রোল খুঁজে পায়নি। নোরা তখন সবাইকে জানায় ট্রোলদের গায়ের রং ও দৃঢ়তার কারণে তারা সহজে পাহাড়ের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা রাখে, আর তাদের শরীর থেকে কোনো পালস বা হিট সেন্স না আসার কারণে দূর থেকে তাদেরকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এখানে নোরা আরও জানায় এই জায়গাটি একটি ফাঁদের মতো, যেটি কিনা মানুষেরা বানিয়েছিল ট্রোলকে ধরার জন্য। এমনকি এখানে বড় বড় পাথরের তৈরি কাঁটাও আছে। জানা যায় অনেক আগে এই জায়গায় মানুষের একটি ট্রোলের বাচ্চাকে ধরে এনে আটকে রেখেছিল, যাতে করে ট্রোলদের কিং এখানে সেই বাচ্চাটিকে বাঁচানোর জন্য আসে আর এসে গুহার মধ্যে পড়ে এবং সেই সাথে পাথরের কাঁটায় বিদ্ধ হয়ে মারা যায়। এমনকি সেই কাঁটাগুলোতে খ্রিস্টান সিম্বলও আঁকা ছিল, যাতে ওই ট্রোলদের আরও বেশি আঘাত লাগে। সেই ট্রোল কিং এখানে পড়েও নিজেকে ভালোভাবে বাঁচিয়ে নিয়েছিল এবং 3 বছর আগে এই জায়গা থেকে পালিয়ে গিয়েছিল। 3 বছর আগের সেই সব ঘটনার পেছনে ট্রোল কিংই ছিল। যদিও সবাই দেখছিল সেই ট্রোল কিং পাথর হয়ে মারা গিয়েছিল, কিন্তু কেউ জানে না ট্রোল কিংয়ের সেই বাচ্চাটা কি হয়েছিল। নোরা জানায় সেই বাচ্চাটি এখন অনেক বড় হয়ে গেছে এবং সে এখন গুহাতেই থাকে। এবার সেখানে ঢুকে নোরা ওই বাচ্চা ট্রোলটিকে ডাকার জন্য ট্রোলের সেই পাথরটা ব্যবহার করে, যেটা কিনা কিং ট্রোলের শরীর থেকে নোরা নিয়েছিল। নোরা সেই পাথরটা দিয়ে শব্দ করতে থাকে। এই আওয়াজটা শুনে পাহাড়ের উপর থেকে একটি ট্রোল আওয়াজটা শুনে সেখানে চলে আসে। এই ট্রোলটা ছিল অনেক শান্ত এবং ভালো একটি ট্রোল। এরপর নোরা সেই ট্রোলের সামনে গিয়ে গুনগুন করে একটি আওয়াজ করে এবং তখনই নোরা সেই আওয়াজের সাথে সাথে ট্রোলটি ভারী গলায় সুর মেলাতে শুরু করে। নোরা সেই গানের মাধ্যমে ট্রোলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, যদিও পুরোপুরি পারে না, তবু নোরা ও ট্রোল একে অপরের ভাষা বুঝতে পারছিল। এইসব দেখে বাকিরা অবাক হয়ে যায়। এরপর আন্দ্রেসে সেই ট্রোলের অনুভূতি বোঝার চেষ্টা করে। এইসব দেখে ক্রিস কিছুটা স্বস্তি পায়। নোরা সবাইকে বলে এই ট্রোলটাই হলো সেই ট্রোল কিং এর বাচ্চা। নোরা এই ট্রোলটাকে বিউটিফুল বলে ডাকে। নোরা বিউটিফুলকে সাহায্যের জন্য বলে। সে জানা ইউটন ট্রোল মানুষের উপরে হামলা করে যাচ্ছে এবং কোন একটা বিশেষ জায়গার দিকে এগিয়ে যাচ্ছে, আর এবার বিউটিফুলই পারবে তার সঙ্গে কথা বলে ইউটনকে থামাতে। দেখা যায় বিউটিফুল ও নোরার কথাগুলো বুঝে যায়। এরপর সে ওই পাহাড় ভেঙে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সে ইউটন ট্রোলকে দেখা যায় সে একটি বৃদ্ধ লোকের ঘর একেবারে ভেঙে তার চোখের সামনে দিয়ে চলে যায়। মজার বিষয় হলো আগের মুভিতে ঠিক এই লোকটার ঘরই অন্য একটা ট্রোল ভেঙে দিয়েছিল। এরপর নোরা ও বাকিরা সেখান থেকে চলে আসে। এরপর নোরা ইউটনের সামনে গিয়ে ফ্লেয়ার গান চালিয়ে তার নিজের দিকে ইউটনের মনোযোগ টানে। এটা দেখে ইউটন নোরার দিকে এগিয়ে আসতে থাকে হামলা করার জন্য। ঠিক সেই সময় বরফের মধ্য থেকে বিউটিফুল নোরার সামনে চলে আসে এবং সে ইউটনের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু দেখা যায় তাদের দুজনের কথার মধ্যে মিল ছিল না। এমনকি তাদের দুজনের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল যেন এবার তারা দুজনে লড়াই শুরু করে দেবে। এরই মধ্যে ইউটন তার পা এত জোরে বরফের মধ্যে আঘাত করে সেখানে বিশাল ফাটল ধরে যায়। নোরা কোনো মতে দড়ি দিয়ে সেখান থেকে হেলিকপ্টারের দিকে ছুটে আসে এবং দেখা যায় বিউটিফুল সেই ফাটলের কারণে বরফের নিচে চলে গেছে। অন্যদিকে কোনোরকমভাবে নোরা ও বাকিরা হেলিকপ্টারে উঠে পড়ে এবং তারা সেখান থেকে পালাতে থাকে। কিন্তু যাওয়ার সময় বিউটিফুলের এমন অবস্থা দেখে নোরা নিজেকে দোষী ভাবতে থাকে যে তার কারণে এই নির্দোষ ট্রোলটি হয়তো ওই পানিতে পড়ে মারা যাবে, কিন্তু নোরার হাতে কিছুই করার নেই তখন। এরপর সবাই সেখান থেকে পালিয়ে এয়ারবেসে চলে আসে এবং সবাই এবার আলোচনা করতে থাকে যে ইউটন আসলে কোথায় যাচ্ছে। এরপর তারা ম্যাপ বের করলে বুঝতে পারে এটা হলো সেই রাস্তা যেই রাস্তা ধরে খ্রিস্টানরা তীর্থযাত্রা ভ্রমণ করত। এটা ছিল একটি ধর্মীয় যাত্রা এবং সেই যাত্রায় নরওয়ের সব খ্রিস্টানরা ট্রানহোম শহরে অবস্থিত সেই কিং সেন্ট ওলাফের কবরে এসে প্রার্থনা শুরু করে দেয়। ওই জায়গায় তারা নিজেদের পুরাতন ঐতিহ্য পালন করত। এর মানে হলো এবার সেই ইউটন ট্রোল ওই ট্রানহাইম শহরের দিকে এগিয়ে চলেছে। এইসব দেখার পর নোরার আবার তার বাবার কথাগুলো মনে পড়ে যায়, যেখানে তার বাবা বলেছিল যে কিভাবে ওই জায়গায় খ্রিস্টান ধর্মের প্রচার হয়েছিল এবং সেখানকার রাজা ওলাফ সেখান থেকে সব ট্রোলদেরকে মেরে ফেলেছিল, আর যারা বেঁচে ছিল তারা বাঁচতে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। ওই সময় নিডারোস ছিল সেই শহরের রাজধানী এবং সেখানে ওলাফ তার রাজত্ব চালিয়েছিল। এর মানে ইউটন ট্রোল ওই চার্চের দিকেই যাচ্ছে, কারণ ইউটন ট্রোল ওই কিং ওলাফের সমাধিটা ধ্বংস করে তাদের অন্যায়ের প্রতিশোধ নিতে চাইছে। নোরা সবাইকে এই বিষয়টা বলে যে সে কি করে ওই ট্রোলের সঙ্গে কথা বলেছিল। সে জানায় তাদের সঙ্গে কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকে, তাদের অনুভূতিগুলো মন দিয়ে অনুভব করা, আর এই পদ্ধতিতে সে কিছুটা হলেও ট্রোলদের সাথে যোগাযোগ করতে পারত। এরপর সবাই দ্রুত হেলিকপ্টারে করে সেই শহরে চলে আসে এবং সেন্ট ওলাফ নিডারোস চার্চে চলে আসে। সেই জায়গায় এসে তাদের সঙ্গে এস্টার গেন্টেল নামের একজন ইতিহাসবিদের সাথে দেখা হয়ে যায়, যে কিনা এই চার্চের দেখাশোনা করে। মুভি শুরুতেই নোরাকে একটা বই পড়তে দেখা গিয়েছিল। এখানে জানা যায় সেই বইটির লেখক হলো এই লোকটি। নোরা জানায় তাদেরকে এবার কিং ওলাফের সমাধিটা খুঁজে বের করতেই হবে, আর তাও ওই ট্রোলটি আসার আগেই, কারণ নোরা সেই সমাধি থেকে ট্রোলের কোনো ইতিহাস বা কোনো সূত্র পেয়ে ইউটনকে থামাতে চায়। এখানে এটাও
জানা যায়। যদিও সবাই জানতো কিং ওলাফের সমাধি এই চার্চেই আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা কেউ জানে না। তবে এস্টারের কিছুটা ধারণা থাকার কারণে সে সবাইকে নিয়ে একটি চেম্বারে চলে আসে যেখানে কিং এর সমাধি থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে গেলে দেখা যায় ওই ঘরে অনেকগুলো গুহার রাস্তা রয়েছে, আর একটি গুহার উপরে খ্রিস্টান চিহ্ন ছিল, যেটা দেখে নোরা সেই গুহার মধ্যে সবার আগে প্রবেশ করে। এরপর তারা সেখানে কিং ওলাফের অনেকগুলো দেয়ালচিত্র আঁকা দেখতে পায়। এস্টার তাদেরকে বলে তারা অনেকবার এই ঘর খুঁজলেও সেখানে কোনো সমাধির সন্ধান পায়নি। এরই মধ্যে আন্দ্রে সেখানে থাকা একটা কিং এর ছবি স্পর্শ করলেই দেখা যায় সেখানে একটি পাথরের টুকরো পড়ে গেছে। এটা দেখে আন্দ্রে কিছুটা ঘাবড়ে যায় এবং ভাবে হয়তো সেটা ভেঙে ফেলেছে। এরই মধ্যে এটা দেখে এস্টার কিছুটা বুঝতে পারে, তাই এবার সে দ্রুত কিং ওলাফের এমন সব পেন্টিং থেকে 3টি পাথরের টুকরো খুলে নেয়। এরপর তারা খেয়াল করে সেখানে গর্তের মতো হয়ে গেছে। জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন কিং ওলাফ মারা গিয়েছিল তখন সেনারা প্রথমে তাকে থিয়া বা তার রুট বর্ষা দিয়ে আঘাত করে। এরপর তাকে পেটে বর্ষা দিয়ে খোঁচা দেওয়া হয়েছিল এবং সবশেষ তার গলার মধ্যে বর্ষা ঢুকিয়ে তাকে মেরে ফেলা হয়েছিল। এরপর স্টার দেখতে পায় সেই 3টি গর্তইতে ছিল ওলাফের সেই আঘাতপ্রাপ্ত স্থানগুলিতেও। এটা দেখে নোরা দ্রুত পাশে রাখা মশালের কাঠের টুকরোগুলো একেবারে চাবির মতো ঢুকিয়ে দেয়। সেটা একেবারে ফিট হয়ে গিয়েছিল। এরপর সবাই মিলে সেই কাঠগুলোতে ঘোরাতে শুরু করে এবং দেখতে দেখতে সেখানে একটি দরজা খুলে যায় যার মধ্যেই ছিল কিং ওলাফের সমাধিস্থল, আর এটা এত বছরে কেউ খুঁজে পায়নি। এরপর সবাই মিলে সেখানে প্রবেশ করে এবং সামনে কিং ওলাফের সমাধি খুঁজে পায়। এরপর সাবধানে সেই কবরের ভেতরটা তারা দেখতে যায়। যখন তারা ঢাকনা খোলে সেখানে 700 বছর পুরনো কিং ওলাফের সেই মৃতদেহ রাখা দেখতে পায়। নোরা লক্ষ্য করে কিং ওলাফের হাতে একটি তলোয়ার রয়েছে যেটি এত বছর পরেও একেবারে চকচক করছিল। এটা দেখে ক্রিস বলে ওই তলোয়ারটা লোহার নয়, এটা রূপার তৈরি, আর সেই জন্য এটা এখনো চকচক করছে। তবে এখানে সে আরো বলে যে রূপা দিয়ে এমন শক্ত কোনো তলোয়ার কি বানানো যায় নাকি, কারণ রূপা তো একটি নরম ধাতু। এসব নিয়ে ক্রিস তো বেশ কনফিউজে পড়ে যায়। এরই মধ্যে নোরার চোখ পড়ে সেই কবরের মধ্যে থাকা একটি ছেঁড়া কাগজের উপরে, আর এটা হলো সেই গবেষণা ল্যাবে থাকা চিঠিটার বাকি অংশটুকু। এরপর তারা সেই দুটি অংশে জোড়া লাগিয়ে পড়ার চেষ্টা করে। তারা এখানে দেখতে চাইছিল যে সেই কিং ওলাফ বাকি অংশে কি বলে গিয়েছিল। তবে যখন তারা সেটা পড়ে তখন তো সবাই একেবারেই হতভম্ব হয়ে যায়, কারণ সেখান থেকে তারা সবাই জানতে পারে যে ওলাফ কখনোই ওই ট্রোলদেরকে নিজের দেশ থেকে বের করার কথা বলেনি, আর তাদের মারার তো দূরের কথা। উল্টো কিং ওলাফ তো তার রাজ্যের সেনাদেরকে ট্রোলদের থাকার জন্য একটা আলাদা জায়গা দেওয়ার চিন্তা করেছিল, আর সেই জায়গাটা ছিল ইউটুনহাম, কারণ ট্রোলদের প্রতি অনেক অন্যায় করেছিল খ্রিস্টানরা। তবে এইসব কিছু খ্রিস্টানরা চাইতো না, আর এসব নিয়েই তখন সেই খ্রিস্টানদের সাথে কিং ওলাফের ব্যাটল অফ স্টিফেল নামক একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ওই খ্রিস্টানরা সবাই কিং ওলাফকে নির্মমভাবে মেরেছিল। আর এতক্ষণে নোরা ও বাকিরা যে ভেবেছিল ইউটুন কিং এর সমাধি ধ্বংস করতে আসছে সেটা আসলে ভুল ছিল, কারণ এখানে দেখা যায় এই ট্রোলটা তো সেখানকার মানুষদের প্রতি প্রতিশোধ নিতে তাদের উপরে হামলা করতে শুরু করে দিয়েছে। আর ইউটুন ট্রোলের সেই ধ্বংসযজ্ঞের খবর এখন তো নিউজ চ্যানেলে প্রধান টপিক হয়ে গিয়েছে। এর কারণে আর্মিরা ট্রাইহোম শহরকে খালি করার জন্য শুরু করে দেয়। এবার তারা 5 জন মিলে সিদ্ধান্ত নেয় তাদের এখন এই জায়গায় বসে ট্রোলের সঙ্গে লড়াই করতে হবে। কিন্তু চিন্তার ব্যাপার হলো এত মারাত্মক আর বিশাল আকৃতির একটা ট্রোলকে তারা কিভাবে হারাবে। তাছাড়া তাদের উপরে তো কোনো অস্ত্রের প্রভাবও পড়ে না। এরই মধ্যে নোরার মাথায় একটি কথা ঘুরপাক খেতে শুরু করে যে কেন কিং ওলাফ ওই রূপার তলোয়ারটি ব্যবহার করত। সে তখন ভাবে রূপা তো একটি নরম ধাতু, আর সেটা দিয়ে কি করে কোনো ট্রোলকে মারা সম্ভব। তবে পরের মুহূর্তে তার মাথায় আসে রূপা তো এমন একটি ধাতু যাতে পানি লাগলেও সেটা ক্ষয় হয় না, আর হয়তো সেই সময় রূপার তলোয়ারকে পানিতে ভিজিয়ে সেটা দিয়ে ট্রোলদেরকে মারা হতো। তবে এবার প্রশ্ন, কোন পানি দিয়ে সেটা করত? তখনই নোরার মাথায় আসে হোলি ওয়াটার বা পবিত্র পানির কথা। এটা মাথায় আসার সাথে সাথে নোরা সেই তলোয়ারটা গিয়ে পবিত্র পানিতে ভিজিয়ে সেটা দিয়ে তার কাছে থাকা ট্রোলের দেহটার পাথর কাটার চেষ্টা করে। আর এখানে অদ্ভুতভাবে দেখা যায় ছুরিটা ধরতে পাথরটা একেবারে নির্বিঘ্নে কেটে গেছে। এর মানে হলো তারা যদি পবিত্র পানি দিয়ে ট্রোলটার উপরে হামলা করতে পারে তাহলে সেই ট্রোলকে তারা হারাতে পারবে। কিন্তু এখন ভাবনার বিষয়, এত পরিমাণ হোলি ওয়াটার তারা কোথায় পাবে? ঠিক সেই সময় স্টার তাদেরকে বলে কিং ওলাফের সমাধির পাশে একটি পবিত্র পানির খাল রয়েছে, কিন্তু ওখান থেকে পানি আনতে অনেক মানুষের প্রয়োজন। অন্যদিকে রাডানি ও ক্রিস মিলে দ্রুত বাইরে চলে আসে এবং সেখান থেকে চলে যাওয়া লোকদেরকে উদ্দেশ্য করে জানায় আপনারাই এখন আমাদের এই বিপদ থেকে বের হওয়ার জন্য সাহায্য করতে পারেন। আপনারা সাহায্য না করলে আমরা কখনোই এই ট্রোলকে হারাতে পারবো না। তাদের কথায় সেখানে থাকা অনেকেই সাহায্যের জন্য রাজি হয়ে যায়। এরপর সবাই মিলে চার্চের পাশে থাকা সেই খাল থেকে হোলি ওয়াটার সংগ্রহ করতে শুরু করে এবং একটি ঘরে সেই পানি এনে সেগুলো বোমার মধ্যে ট্রান্সফার করতে থাকে। সবাই প্ল্যান করে যে এই পানি বোমার সাহায্যে তারা ট্রোলের উপরে ফেলবে। অন্যদিকে
অন্যদিকে স্টার ও আন্দ্রেকে দেখা যায়, যারা কিনা চার্চের সেই ঘন্টার কাছে অপেক্ষা করছিল, যাতে ট্রোলকে আসতে দেখলেই সেই ঘন্টা বাজিয়ে সবাইকে জানাতে পারে, কারণ চার্চের ঘন্টা সেই ট্রোলকে অনেক দুর্বল করে দেবে। সেখানে কথায় কথায় স্টার আন্দ্রেকে বলে, তোমার লেখা সেই জিন নামের বইটি আমি পড়েছিলাম, খুবই ভালো লেগেছিল। এখানে স্টার সেই বইয়ের দ্বিতীয় পার্ট বের করার কথা জানালে আন্দ্রে জানায় মানুষ দ্বিতীয় পার্ট তেমন একটা পছন্দ করবে না। এটা শুনে স্টার বলে, ভালো করে লিখতে পারলে তোমার সেই দ্বিতীয় পার্টটা অনেকেই পছন্দ করবে। এরপর রাত হলে দেখা যায় ফাইনালি সেই ট্রোলটা সেখানে চলে এসেছে। এটা দেখে সেখানে আর্মির পুরো দল মিলে ট্রোলের উপরে পবিত্র পানির বোমাগুলো নিক্ষেপ করতে শুরু করে দেয়। দেখা যায় সেই পবিত্র পানির কারণে ট্রোল অনেকটা আহত হয়ে গেছে, কিন্তু এত ছোট ছোট আঘাতে তার তেমন একটা ক্ষতি হয় না। সে আবারও সামনের দিকে আসতে শুরু করে। অন্যদিকে স্টার ও আন্দ্রে দুজনে মিলে সেই চার্চের ঘন্টাগুলো বাজাতে শুরু করে। এই আওয়াজ শুনে ইউটন বেশ বিরক্ত হতে থাকে। তখনই ট্রোলটি পাশের একটি গাছ উপরে সেই জায়গায় ছুঁড়ে মারে যেখানে ঘন্টা লাগানো হয়েছিল, যার ফলে সেই জায়গাটা অনেকটাই অংশ ভেঙে যায়। ঘন্টার আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার কারণে এবার ইউটন ট্রোলটা আরও বেশি শক্তিশালী হয়ে যায়। তবে কিছুটা সামনে আসলেই তার উপরে হোলি ওয়াটার বোমাগুলো ফুটতে শুরু করে, কারণ তার আসার আগেই আর্মিরা সেখানে অনেকগুলো ফিট করে রেখেছিল। এরপর আর্মিরা সেই বোমাগুলো ট্রিগার করে এবং সঙ্গে সঙ্গে বোমাগুলো ফেটে সব হোলি ওয়াটার ট্রোলের গায়ে পড়তে থাকে। যদিও সেই মুহূর্তে ট্রোলের গা আগুনের মতো জ্বলতে দেখা যায়, কিন্তু অদ্ভুতভাবে মুহূর্তের মধ্যে ইউটন আবারও নিজেকে ঠিক করে ফেলে এবং এবার সে নোরাকে মারার জন্য তার দিকে এগিয়ে আসতে শুরু করে। তবে সেই সময় ওই জায়গায় বিউটিফুল চলে আসে। এর মানে হলো তখন বিউটিফুল সেই পানিতে পড়ে গেলেও তখন মারা যায়নি। সে ওখান থেকে নিজেকে বাঁচিয়ে ইউটনের পিছু নিতে নিতে এখানে পৌঁছে গেছে। এবার নোরাকে বাঁচানোর জন্য বিউটিফুল ইউটনের সাথে ফাইট শুরু করে দেয়, কিন্তু দেখা যায় কিছুক্ষণের মধ্যে ইউটন বিউটিফুলকে হারিয়ে দেয় এবং তাকে নদীতে ফেলে দেয়। এদিকে নোরা একটি গানের সাহায্যে ইউটনের উপরে হোলি ওয়াটার ফেলতে থাকে, কারণ নোরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যায় ইউটনের হাত থেকে বিউটিফুলকে বাঁচানোর জন্য। অন্যদিকে আন্দ্রেকে দেখা যায় সে তাদের কাছে থাকা শেষ হোলি ওয়াটারের জারটা এনে ক্রিসের সাথে হেলিকপ্টারে উঠে পড়ে। আন্দ্রে জানায় উপর থেকে পানি ফেললে যেহেতু কাজ হচ্ছে না, তাই যদি তারা আবার কোনোভাবে ইউটনের শরীরের মধ্যে সেই হোলি ওয়াটার ঢোকাতে সক্ষম হয়, তাহলে হয়তো তার হার্টের মাধ্যমে পুরো শরীরটাই সে পানি পৌঁছে যাবে এবং সে সঙ্গে সঙ্গেই মারা যাবে। কিন্তু এরই মধ্যে সেই পবিত্র পানির জারের সাথে লাগানো তারের নেটওয়ার্ক নিচে পড়ে ভেঙে যায়। এবার আন্দ্রে ঠিক করে সে এবার ইউটন ট্রোলকে মারার জন্য নিজেই এই পানির ঝাড়টা নিয়ে তার মুখের মধ্যে যাবে এবং এরপর ম্যানুয়ালি সে বোমাটাকে সেখানে ব্লাস্ট করবে। এটা করলে সে যদিও সেখানে মারা যাবে, কিন্তু তার সাথে সাথে ইউটন ট্রোলটাও শেষ হয়ে যাবে। এখানে ক্রিস বারবার তাকে বারণ করা সত্ত্বেও আন্দ্রে ঠিক করে নেয় যাওয়ার জন্য, কারণ সে ভাবে তার একজনের জন্য যদি নরওয়েতে শত শত মানুষের প্রাণ বাঁচতে পারে তাহলে সে নিজেকে ধন্য মনে করবে। এরই মধ্যে হেলিকপ্টারটা একেবারে ইউটনের মাথার উপরে চলে আসে আর মৃত্যুর আগে আন্দ্রে তার স্ত্রী শিগির সাথে ভিডিও কলে শেষবারের মতো কথা বলে। এখানে সে তার স্ত্রীকে বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর আমার সন্তানকে আমার বীরত্বের কথা অবশ্যই জানিও। ওদেরকে এটা অবশ্যই বলবে যে ওদের বাবা একজন সুপার হিরো ছিল। এসব বলার পর ফাইনালি আন্দ্রে সেই হোলি ওয়াটার আর বোমা সঙ্গে নিয়ে ইউটনের মুখের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং সাথে সাথে সেই বোমাটা সক্রিয় করে দেয়। সাথে সাথে বোমাটা শরীরের মধ্যে ব্লাস্ট হয়ে যায়। এতে করে সে ভেতর থেকে আগুনে পুড়তে পুড়তে আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করে। এরই মধ্যে সেখানে বিউটিফুল চলে আসে এবং এক ঘুষি মেরে ইউটন ট্রোলের শরীর থেকে হার্টবিট বের করে নেয়, যার ফলে ইউটন ওই জায়গাতেই পাথর হয়ে ভেঙে যায়। এখানে দৃশ্য পরিবর্তন হয়। পরের দৃশ্যে দেখা যায় চার্চের সেই ভাঙা জায়গাগুলো আবার মেরামতের কাজ চলছিল। অন্যদিকে শিগিকে দেখা যায় তার একটি মেয়ে সন্তান হয়েছে। আন্দ্রের বলা উরা নামটাই তার মেয়েকে দিয়েছে। এখানে দেখা যায় আন্দ্রে জীবন থেকে হারিয়ে গেলেও এখন নোরা, ক্রিস ও রাডানি শিগির পরিবারের মতো একসঙ্গেই থাকছে। এখানে নোরার হাতে আন্দ্রের লেখা বইটি দেখা যায়, যেটা কখনোই নোরা পড়ার মতো সময় পেত না। এখন নোরা ও বাকিদের সঙ্গে বরফে ঘেরা একটি পাহাড়ে বিউটিফুল ট্রোল একসঙ্গে বসবাস করছে। যদিও এই সুন্দর দৃশ্যের মধ্যেই মুভিটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু এই মুভির একটা পোস্ট ক্রেডিট সিনও দেখানো হয়, যেখানে প্রফেসর মোলারকে দেখা যায়। মোলারের কথা হয়তো তোমাদের মনে আছে। এ হলো সেই প্রফেসর যে কিনা ইউটনের সেই দুর্ঘটনার সময় ট্রোলের একটি অংশবিশেষ চুরি করে নিয়েছিল। এখন সেই অংশটা দিয়ে সে নিজে গবেষণা শুরু করেছে। মোলার কোনো একটা জেনারেলকে কল করে জানায় সে তার কাজে অনেকটাই সফল হয়েছে এবং তার চুরি করা অংশটা ফাইনালি ডেভেলপ করে গেছে। সে আরও জানায় এখন ছোট রয়েছে, কিন্তু আস্তে আস্তে এটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে দেখা যায় অদ্ভুতভাবে প্রফেসর মোলা সেই অংশটা দিয়ে একটি ছোট ট্রোল তৈরি করে ফেলেছে। এখন সে ওই ট্রোলটাকে একটি কাচের বক্সে আটকে রেখেছে। সেই ট্রোলটার অভিব্যক্তি থেকে বোঝা যাচ্ছিল এটা অনেকটাই হিংস্র একটি ট্রোল। এটা দেখে সহজেই বোঝা যাচ্ছে যে ট্রোল মুভির পার্ট 3 হয়তো আসতে চলেছে। আর এখানেই হয়তো মানুষের তৈরি এই ট্রোলটা অনেক ধ্বংস বয়ে আনবে। আর দেখতে দেখতে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের কথা মতো আমি ট্রোল 2 নিয়ে হাজির হয়েছি। পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও। অসংখ্য ধন্যবাদ।